আচ্ছা শোনো, তোমাদের ইতিহাসের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে আমি ভালো করে একদম বলছি, ক্লিয়ার শোনো। ভিডিওর সঙ্গে তোমাদের কোনো যায় আসে না। ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমরা কি জন্য করছি, ইউটিউবের আমাদের ইম্পর্টেন্ট নয়। ইউটিউবের কত বাইরের লোকজন দেখলো, সে অবশ্যই তারা উপকৃত হোক আমরা চাই, কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্টারে যারা পড়ে তারা এই ভিডিওগুলো পরে দেখতে পায়। কারণ হচ্ছে তোমরা এখানে যে বিষয়টা বুঝে নিচ্ছ, প্রত্যেকটা স্যার ম্যাডাম আসছে এই ভিডিওটা আমি চালু করেছি কেন হঠাৎ করে তোমাদের সঙ্গে, এটা আমার প্রথম ক্লাস 10 এর সঙ্গে বিষয়টা হচ্ছে, এটা আমরা চালু করেছি। ধরো একদিন তুমি কোনো কারণে আসতে পারলে না, বা ক্লাসে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা সঙ্গে সঙ্গে পড়ার পরে আমরা একটু পরে ভুলে যাই সেগুলো, সেই বিষয়টা আরো একবার তুমি দেখে নেওয়ার সুযোগ পাচ্ছ। অ্যাকচুয়ালি যে ক্লাসটা হয়ে যায় পরে তো আমরা দেখার সুযোগ পাই না, কোনো বন্ধু বান্ধবী থেকে নিয়ে নিতে হয় বা তার থেকে বোঝার চেষ্টা করতে হয়। আমরা চাইছি এটা তুমি আরো একবার দেখে নেওয়ার সুযোগ পাওয়ার জন্য এই ভিডিওটা আমরা চালু করেছি। আমাদের যে ইনিশিয়েটিভটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এবছর হোক পরের বছর হোক, অনেকদিন পরে গিয়ে এর একটা বিশাল কার্যকারিতা দেখা দেবে। সেই জন্য তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবে। আরেকটা বিষয় রয়েছে, দেখো যে কোনো জিনিস আমরা যখন একটা পড়ছি, যখন সেটা আমাদের মস্তিষ্কের এরকম কাছাকাছি আসছে, সেটা কিন্তু আমাদের রিভিশন করতে হবে। ক্লাস 10 এর ক্ষেত্রে আমাদের এখানে যারা পড়ো সবার জন্য আমি বলে দিচ্ছি, সারা বছর তোমার কোনো কুটুম বাড়ি নেই, কোনো বিয়ে বাড়ি নেই। যদি থাকে বিয়ে বাড়ি, শুধু খাওয়ার সময়টুকু যাওয়া। এখন তোমার আনন্দ নয় যে আমি নতুন জামা কাপড় পরবো, পরে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলবো, 1-2 ঘন্টা সেখানে সময় কাটাবো, তারপর চলে আসবে, এরকম কোনো বিষয় নয়। কারণ হচ্ছে কি, মাধ্যমিকটা আমাদের জীবনের প্রথম পরীক্ষা। তুমি এর আগে পর্যন্ত যা খুশি করেছো, আমি ধরে নিলাম 9 পর্যন্ত তুমি যেমন খুশি পড়াশোনা করেছো, হয়তো অঙ্ক পারোনি, ভৌত বিজ্ঞান পারোনি, কেউ ইতিহাসে কম পেয়েছে, যে কোনো সাবজেক্টে কম বেশি পেয়েছো, রেজাল্ট খারাপ হয়েছে তোমার, অনেক কিছু বিষয় হতে পারে। আমার কাছে আমাদের প্রতিষ্ঠানে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ক্লাস 10 আর 12। তাহলে অন্য ছেলেমেয়েদেরকে আমরা গুরুত্ব দিই না? সব ক্লাসের ছেলেমেয়েদের খুব ভালোভাবে চেষ্টা করি আমরা তৈরি করার, কিন্তু 10 আর 12টা আমরা একটু বেশি ভালো করে দেখি। কারণ এই দুটো ক্লাসের নম্বর তোমার জন্য অত্যন্ত জরুরি নম্বর। সিরিয়াসলি বলছি, আমি একটা জিনিস, যারা ভিডিও দেখছে, যারা আমাদের আজকে আসেনি, তারাও যখন দেখবে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, যে ক্লাস 10 এর প্রায়োরিটিটা আমার কাছে অনেক বেশি। আমি এতদিন যা করেছি যা করিনি বিষয়টা সব আলাদা, বাদ দাও, তুমি ফেলে দাও। 9 পর্যন্ত যা করেছো ওটা বাদ দিয়ে দাও। এই 10 এর প্রথম দিন থেকে আমাদের কি করতে হবে, প্রথম দিন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। প্রথম দিন থেকেই তোমরা নিশ্চয়ই পেয়েছো, শিট পেয়েছো তো, ডেলি রুটিনের শিট দেওয়া হয়নি তোমাদের কারো? মানে হচ্ছে আমরা যেটা লিখি স্মার্ট স্টাডি টাইমটা দেওয়া হয়নি? ওইটা নেবে, নিয়ে ভালো করে বুঝে নেবে ওইখানে কি করতে হবে, ঠিক আছে? নেওয়ার পর রেগুলার তুমি কতক্ষণ পড়তে বসছো সেটা লিখতে হবে। দেখো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, মনে করো যেদিন আমার বাড়িতে কোনো অসুবিধা নেই, বিশাল মানে সবকিছু সুযোগ সুবিধা আছে, সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে, তারপরে আমার বাড়ি একদম ফাঁকা রয়েছে, পড়ার উপযুক্ত সময়, সেদিন তুমি পড়তে বসলে। এর বাড়িতেও রয়েছে, ওর বাড়িতেও রয়েছে, সবাই এরকম যদি সুযোগ সুবিধা থাকে, সে পড়তে বসলো। ওটা তো নর্মাল, সবাই পড়তে বসবে। কিন্তু একদিন তোমার বাড়িতে লোক কুটুম আছে, বা তোমার বাড়িতে কোনো একটা সমস্যা আছে, তোমার পাড়ার মাঠে খেলা আছে, অনেক কিছু সমস্যা আছে, তার মধ্যে যদি তুমি পড়তে বসো, তাহলে হচ্ছে প্রকৃত তোমার কাজ হবে। আমার কাছে আরেকটা দেবে, তাহলে হচ্ছে তার মধ্যে কি বললাম, তার মধ্যে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার প্রকৃত পড়াশোনার প্রতি মনোযোগটা তখনই আমরা বুঝতে পারবো। বুঝতে পারছি কি বলছি, সেইটা আমাদের শুরু করতে হবে। বারবার বলছি, কে কেমন কি রেজাল্ট করেছে আগে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে, এখন তুমি কেমন রেজাল্ট করছো সেইটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। ক্লাস 10টা অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের এখানে পড়েছে, তারা স্কুলে কোনোদিন 1 থেকে 10-এর মধ্যে ঢুকতেই পারেনি, কিন্তু হচ্ছে মাধ্যমিকে গিয়ে তারা 1 থেকে 10-এর মধ্যে চলে যাচ্ছে, 5-এর মধ্যে চলে আসছে, এরকম বিষয় প্রচুর ছেলে মেয়ে আমরা দেখেছি। তো সেই জন্য আমরা কি করব, এই বছরটা ভালো করে পড়বো। আর প্রস্তুতির ক্ষেত্রে তুমি বাইরে কোনোদিন বাজনা বাজাবে না। মনে করো আমি পড়তে বসেছি, আমার বন্ধু বান্ধবীদের সবার বললাম যে আমি পড়াশোনা শুরু করেছি, এই করলাম, বা সবার বুঝিয়ে দিলাম যে কোনো প্রকারে, এটা একদম করার দরকার নেই। প্রস্তুতির সবসময় কি করে নিতে হয়, চুপি সারে নিতে হয়। আর সফলতাটা জোরে বাজিয়ে দেখাতে হয় লোকে, বিষয়টা এরকম। কি বললাম বুঝতে পারছো? এক্সট্রা স্কুলে যারা ভালো পড়াশোনা করে তাদেরও জানানোর দরকার নেই, বা নিজের আশপাশে যারা বন্ধু বান্ধব, ওরকম বোঝার দরকার নেই তুমি বিশাল করছো। চুপচাপ আলাদা হয়ে ধরো তুমি একটা মাঠে খেলা করছো, তুমি বাড়ি গিয়ে পড়তে বসো, তুমি তাই বলে আমি চলে যাচ্ছি আমার পড়া আছে, এরকম কোনোদিন দরকার নেই। তুমি চুপচাপ অন্য কিছু কাজ দেখিয়ে বাড়ি চলে গেলে, গিয়ে পড়তে বসলে। তাহলে এখন থেকে বছরের প্রথম থেকে আমি তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট করবো, রেগুলার 2 ঘন্টা, রেগুলার ক ঘন্টা বলেছি, 2 ঘন্টা পড়াশোনা করতেই হবে। রেগুলার 2 ঘন্টা, মানে এই সকালটা বাদ দিয়ে। সকালে তোমরা পড়তে আসছো 7 দিন 7 দিন তোমাদের পড়া, রেগুলার তুমি 2 ঘন্টা পড়বে, বেশি নয় এখন। কারণ আমরা গাড়িটা প্রথম স্টার্ট দিচ্ছি, এখন হঠাৎ করে জোরে চলে গিয়ে লাভ নেই কোনো, আমরা আস্তে 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 গতি বাড়াবো। তাহলে প্রথম 2 ঘন্টা বাড়িতে সবাই পড়তে বসবে। এই যে স্টাডি টাইমটা দেওয়া রয়েছে তোমাদের, দেখো ওপরে লেখা রয়েছে, নাম লেখা রয়েছে আর ক্লাস লেখা আছে, তোমরা নিশ্চয়ই ক্লাস 10 তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ডেটটা দেবে। ধরো আজকের থেকে তোমরা শুরু করছো, আজকে সন্ধ্যাবেলা গিয়ে, আজকের 21 তারিখ, 21, 12, 25 ডেট দিলে, ওইখানে দেখো দুটো কলাম আমি রেখে দিয়েছি, ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে? ম্যাথ আর ইংলিশ লিখে দিয়েছি। তাহলে তোমরা প্রতিদিনের রুটিনে আমার কি থাকবে, প্রতিদিনের রুটিনে আমাদের অঙ্কটা থাকবে। আমরা যেমন ভাত খাই,
রেগুলার আমাদের মেনুতে কি থাকে? ভাত থাকে, তার সঙ্গে অন্যান্য জিনিস থাকে। প্রতিদিনের রুটিনে আমাদের ভাত আর হচ্ছে আমাদের জলটা থাকে, যেমন ইংরাজিটা ওইরকম থাকবে। অঙ্ক ইংরাজি এই দুটো আমরা রেগুলার করব, যাও না যাও করবো। তোমাদের অঙ্ক যেটুকু শেখানো হয়েছে তুমি সেটুকু শিখবে। এছাড়াও যদি তোমার মনে হয় স্যার তাহলে এখন তো আমাদের ক্লাস শুরু হয়েছে, সবে একটা স্যার একটুখানি অঙ্ক করিয়েছে, আমাদের এখানে কথা বলছি, তাহলে অঙ্ক নেই আমাদের কাছে, তোমরা ইউটিউবে চলে যাবে। এখন ফোন টোন টুকটাক ঘাঁটো, পরে আমি বন্ধ করে দেবো আস্তে আস্তে। হচ্ছে ইউটিউবে গিয়ে তুমি সার্চ করবে, হচ্ছে প্রথম চ্যাপ্টার তোমার যেটা অঙ্কের রয়েছে সেটা তুমি সার্চ করবে করে দেবে। প্রচুর স্যার ম্যাডামের কন্টেন্ট ভর্তি হয়ে রয়েছে ইউটিউব পুরো, প্রচুর স্যার ম্যাডাম, খুব ভালো ভালো স্যার ম্যাডাম ওখানে অঙ্ক করান। সেইখান থেকে তুমি একটা দেখো, দেখে সেই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো। মানে প্রতিদিন আমি কি বলেছি, রুটিনে অঙ্ক থাকবেই থাকবে, মাস্ট। ক্লিয়ার হলো কি বলেছি? এখন থেকে অভ্যাসটা তৈরি করতে হবে। অভ্যাস এমন একটা জিনিস, তুমি যদি না তৈরি করো, তুমি বছরের মাঝখানে গিয়েও চেষ্টা করলে, শেষে গিয়েও চেষ্টা করলে পড়াশোনায় ফিরে আসা সম্ভব হবে না। ওই জন্য এখন থেকে অভ্যাস। 2 ঘন্টা কাল থেকে আমি দেখবো। তাহলে প্রথম তুমি কটার সময় অঙ্ক করতে বসছো, টাইম দেওয়া রয়েছে দেখো। তুমি যে কটায় বসছো, ধরো তুমি দুপুরে একটুখানি মনে হয়েছে তোমার অঙ্ক করবো, তাহলে দুপুরে তুমি বসছো, তাহলে লিখলে একটা একটা পিএম লিখলে, একটা হাইফেন দিয়ে রেখে দিলে। এবার যদি তুমি উঠে যাচ্ছ, ধরো আমি ধরে তুমি 1:20 উঠে যাচ্ছ, মাত্র 20 মিনিট অঙ্ক করেছে, তাহলে তার পাশে ওঠার সময় কিন্তু ওই 20টা লিখবে। ভালো করে বলছি শোনো, তোমরা কিন্তু যেটা ভুল করো সেটা কি করো, বেশিরভাগ আমাদের আগের বছরের ছেলেমেয়েরা যেগুলো করেছে, এই মনে করো টাইমের জায়গাটা রয়েছে তো, ধরো ম্যাথটা তুমি ধরো প্র্যাকটিস করছো, এখানে কতক্ষণ থেকে কতক্ষণ সময় করছো সেইটা, ঠিক আছে? সেই সময়টার ক্ষেত্রে তুমি কি করছো, ধরো 1টার সময় বসছো, আমি সাপোজ ধরে নিলাম, তাহলে 1টা PM করে রেখে দিচ্ছি আমরা। হ্যাঁ, এবার ধরো এটা আমি বসার সময় টাইমটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু পুরো টাইমটা দেবো না। আর ওঠার সময় ধরো আমি উঠে গেছি 1:30টার সময় বা 2টোর সময়, তাহলে এখানে দিয়ে দিলাম 2টো PM। ক্লিয়ার হলো? তাহলে বসার সময় বসার টাইম দেবে, ওঠার সময় ওঠার টাইম দেবে। তুমি এরকম করো না যে তুমি বসে গেলে পরে হচ্ছে 1টা 2টো এরকম লিখে দিলে, এটা করার দরকার নেই। আমি এটা কেন চাইছি বলো তো, টাইমটা দেওয়ার সময় তোমার মধ্যে একটা সচেতনতা চলে আসুক, যে না আমি এতক্ষণে বসছি, এতক্ষণ উঠছি। তাহলে এই তুমি দেখতে পাচ্ছ। তারপরে ইংলিশের কথা সেম ভাবে বলেছি, ইংলিশটাও একটুখানি সময় পড়ো। ইংলিশের জন্য সবাই যে কোনো একটা সহায়িকা কিনে নাও। ইংলিশ সহায়িকাটা কিনতে হচ্ছে, বাদ বাকি কোনো বই কেনার দরকার নেই তোমাদের। সমস্ত বই আমরা এখান থেকে প্রোভাইড করবো, সব নোটস। ইংলিশটা চটপট 1-2 দিনের মধ্যে কিনে নেবে। যার যত বেশি তাগিদ সে তত তাড়াতাড়ি কিনবে। ছায়া কেনো, পারুল কেনো, বা যে কোনো একটা কেনো। ছায়াটা ঠিকঠাক আছে, স্ট্যান্ডার্ড বই, কোনো সমস্যা নেই, কিনে নাও। বা রায়মার্টিনও কিনতে পারো, কোনো চাপ নেই। ইংলিশটা যে যার মতো করে কিনে নাও, মানে যেহেতু তোমাদের করতে হবে। তাহলে ইংলিশটা ধরো তুমি একটা সময় বসতে চাইছো, ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি তুমি সন্ধ্যেবেলা পড়তে বসেছো 5টার সময়, তাহলে 5টা PM তখন দিয়ে দিলে, ধরো তুমি 5:30 পর্যন্ত পড়ে উঠে গেছো, তাহলে 5:30 হয়ে গেল, হয়ে গেল। ক্লিয়ার হলো? নিচে একটা খোপ আছে দেখো, বড় মতো একটা খোপ আছে, বড় মতো একটা খোপ নেই? ওই খোপটাতে এবার কি করতে হবে, কালকের আমাদের যে পড়াটা টিউশন আছে সোমবার, কাল কাল তোমাদের কি কি টিউশনে থাকে সম্ভবত? সোমবার দিন বোধহয় অঙ্ক আর বাংলা আছে বোধহয়, এরকম কিছু একটা হবে। তো সেই পড়া দুটো তুমি করবে। তাহলে বেঙ্গলি BNG লিখতে পারো, বা পুরো লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাই বেঙ্গলি মনে করো তুমি কটায় পড়তে বসছো, কটায় উঠছো, এইভাবে সবাই এখানে তৈরি করবে। মাঝখানে একটা রো আমরা দিয়ে রেখেছি, টপিকের রো, টপিক, তাই না? ওই টপিকটাতে কোন সাবজেক্টের কোন টপিক করছো। অঙ্কের ক্ষেত্রে তুমি যদি তোমার বিভাজ্যতা করো, তাহলে এখানে বিভাজ্যতা লিখলে, বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখলে। ইংরাজির ক্ষেত্রে পাসিং এ বাপু যদি করো, পাসিং এ বাপু লিখলে। মানে যেটা তুমি করছো বা গ্রামার করছো, সেই টপিকটা এখানে উল্লেখ করতে হবে। এদিকে সাবজেক্ট হবে, এদিকে টপিক হবে, আর টাইম হবে। এই 3টে রো আমরা করে দিয়েছি। ক্লিয়ার হলো? এইটা তোমরা প্রতিদিন ফিল আপ করে তারপরের দিন সকালে আমরা চেক করব। এখন থেকে নর্মাল ভাবে চেক করব। যেই জানুয়ারির 1 তারিখ পেরিয়ে যাবে, তোমাদের স্যার চেঞ্জ হয়ে গেছে, তখন স্যার জোর করে চেক করবে। না থাকলে তখন সমস্যায় পড়ে যাবে তোমরা। এই জন্য এখন থেকে অভ্যেসটা তৈরি করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার হচ্ছে আমরা কি করব, আজকের প্রধানত আমাদের ইতিহাসের আলোচনায় আমরা চলে যাব। মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব, একদম 100%। তার জন্য যেটা করতে হবে সেটা কি, রেগুলারিটি মেনটেন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে এরকম বিষয় নয় আমি হঠাৎ করে খুব খেটে নিলাম 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 1 মাস, তারপরে ফের কিছুদিন ঝিমিয়ে গেলাম, একদম হবে না। কন্টিনিউটি বজায় রাখতে হবে, আর রেগুলার রেগুলার অল্প 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 করে পড়ে 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 যেতে হবে। বিষয়টা এরকম, ঠিক আছে? যে কজনের সঙ্গে তাদের জন্য বলছি, সারা বছর মাধ্যমিকের জন্য খুব ভালো করে পড়তে হবে আমার। ঠিক করে নাও, তোমাদের সিরিয়াসলি বলছি। যে কোনো কুটুম বাড়ি, তোমার মা বাবা হয়তো 2-4 দিনের জন্য কুটুম বাড়ি যাবে, একদম সব বন্ধ। ক্লাস 10-এ আমি কিচ্ছু অ্যালাউ করি না, আমি সমস্ত কিছু বন্ধ। একান্ত যেসব জায়গায় আমার যেতে হবে, আমার যেন তাগিদ থাকে, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো। যে কোনো ছাত্র, যে ছাত্রছাত্রী ওইরকম বিরূপ হবে, তার প্রতি কিন্তু আমার একটা খারাপ ধারণা। হয়তো সারা বছর আমরা পড়াবো, কিন্তু তার একদম ভালোবাসবো না আমরা। সে যা খুশি করুক, আমরা নর্মাল না দেখলে নয়, পড়ে বলে তাই পড়ে, এইরকম। সে যত ভালো ছেলে মেয়ে হোক, খারাপ ছেলে মেয়ে হোক, যাই হোক, আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ নয়। রেজাল্ট ভালো খারাপ অনেক পরের বিষয়। মূল যেটা লাগে সেটা তাগিদটা তোমার দেখবো আমি, যে তুমি কতখানি চেষ্টা করছো, সেইটা আসল ব্যাপার।
সিরিয়াসলি বলছি, তুমি দেখো রেজাল্টের পার্থক্য তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার ইতিহাসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয়, ইতিহাস একটা খুব মানে কি বলবো ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু মাধ্যমিকে নম্বর পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদের ভয় দেখাতে চাই না, একটুখানি কষ্টের জায়গা রয়েছে। কষ্টের জায়গা বলতে কি বলবো, ইতিহাসের প্রশ্নগুলো এমন হয়, তুমি যদি সারা বছরের প্রশ্ন দেখো, মানে প্রত্যেক বছরের প্রশ্ন যদি দেখে আসো, দেখবে এবছর যেটা পড়ছে পরের বছর তার সঙ্গে কোনো রিলেশনই নেই, এরম বিষয়। সব বছর যেন কিছু কিছু নতুন নতুন প্রশ্ন যেন এর মধ্যে ঢুকে যাচ্ছে। ভূগোলের ক্ষেত্রে তুমি দেখবে 5 বছর বা 7 বছরের যদি প্রশ্ন দেখো, দেখবে হয়তো একটা প্রশ্ন পড়েছে একটা বছরে, তারপরের বছর হয়তো পড়েনি, তারপরের বছর সেই প্রশ্নটাই আবার এসেছে। বা 5 বছরের মধ্যে মোটামুটি ব্যাক করে প্রশ্নগুলো, এইটা পরে ওইটা বাদে ওইটা বাদে ঘুরে ঘুরে আসে। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখছি বারবার করে প্রশ্নগুলো আমাদের কি হচ্ছে, অজানা অজানা প্রশ্ন আসছে। যে এর থেকে মুক্তির উপায়টা তাহলে কি পাবো আমরা? মুক্তির উপায় হচ্ছে ইতিহাসের প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তৈরি করে রাখা, মানে একটা ধারণা তৈরি করে রাখা, যাতে আমি নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারি। তার জন্য যেটা প্রথম করতে হবে ইতিহাসে বেশি নম্বর পেতে গেলে, সেটা হচ্ছে আমাদের হিস্ট্রিতে যদি আমরা বেশি নম্বর পেতে চাই, তাহলে প্রথম আমার কি জানতে হবে, আমার সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে। কারণ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সিলেবাস আর নম্বর বিভাজন যেটা রয়েছে সেটা খুব ভালো করে জানতে হবে, যে কোথা থেকে কত নম্বর আসে, আর সেইগুলো আমার জানতে হবে। তারপরে কি করতে হবে, আমার টেক্সট বইটা পড়তেই হবে, মাস্ট। টেক্সট বইটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? টেক্সট বই পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো লেখকের বই পড়ো। আমি প্রেফার করব দুটো বই, সবাই আমার ক্লাস যেহেতু ইতিহাস আমি পড়াই, দুটো টেক্সট বই তোমাদের কিনতে হবে। সবাইকে যেহেতু আমি কেনাচ্ছি না, কোনো টাকা পয়সা তোমাদের খরচা করাচ্ছি না, তুমি পুরনো কেনো, আমার কোনো সমস্যা নেই। শচীন্দ্রনাথ মন্ডল আর জীবন মুখোপাধ্যায়, এই দুটো বই আমি বেশি প্রেফার করি। তুমি অন্য বই কেনো, আমার কোনো সমস্যা নেই, যে কোনো লেখকের টেক্সট বই তোমরা পড়তে পারো, কিন্তু আসল আমার যে দুটো আমার এখানে লাগবে সে দুটো শচীন্দ্রনাথ মন্ডল আর জীবন মুখোপাধ্যায়। টেক্সট বই ওরিয়েন্টেড পড়াশোনা আমি চাই। তাই ইতিহাসটা কি করবে, টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। ভূগোলের যখন আমি ক্লাস নেবো তোমাদের, দেখবে ভালো করে, সিরিয়াসলি বলছি, ভূগোলে আমি তোমাদের যা প্রশ্ন দেবো তাই পড়বে। বিগত বছরে যারা পড়ে জিজ্ঞেস করো, নিচু ক্লাস থেকে শুরু করে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত যে কোনো স্কুলে আমি ভূগোলে যা দেবো তাই পড়ে যাবে, গ্যারান্টি একদম। তুমি দেখবে মাধ্যমিকেও তোমাদের দাদারা যারা মাধ্যমিক দেবে, আমাদের এখানে তো অনেক বড় ব্যাচ মাধ্যমিকের, কি ভিতরের ঘরে, তো সেখানে কি বললাম যে আমাদের হচ্ছে এর ক্ষেত্রে মাধ্যমিকেও ভূগোলে যা দেবো তাই পড়ে যাবে। ইতিহাসে ওই রকম হবে এবছর আশা করছি, এখন বলতে পারছি না, কোনো বছর ওইভাবে হয়নি বলে এখন বলছি না। তাহলে টেক্সট বইটা পড়বে সবাই, আর হচ্ছে সিলেবাসটা খুব ভালো করে, যে স্যার ম্যাডাম যে টপিকটা পড়াবে সেই টপিকের সিলেবাস, যেহেতু ইতিহাসটা আমি পড়াচ্ছি, আমার টেক্সট বইটা বাড়ি গিয়ে তোমরা পড়বে, ঠিক আছে? এইবার আমরা কি তাহলে নম্বর বিভাজন আর সিলেবাসটা একটু ভালো করে জেনে নিই। ইতিহাসের নম্বর বিভাজনটা অনেকটা একটু গরমিলের জায়গা রয়েছে, মানে বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তোমরা ভালো করে মন দিয়ে এটা দেখবে আর লিখে নেবে খাতায়, ঠিক আছে? বইয়ে থাকলে হবে না, সব বইয়ে তোমার অ্যাভেলেবেল পাবে, কিন্তু বইয়ে থাকলে হবে না, খাতায় লেখা মানে তোমার একবার মুখস্থ হওয়া, ঠিক আছে? আচ্ছা, তোমরা একসঙ্গে লেখা শুরু করো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, 1 2 3 4 5 6, 6টা তৈরি করো এরকম। ছটা তৈরি করতে গেলে কবার কাটতে হয়? 5 বার কাটতে হয়। আচ্ছা, ভালো মার্কার দেবে, এই মার্কার গুলো খুব একটা ভালো লিখছে না। হ্যাঁ, আড়াআড়ি করো না, তোমাদের খাতাটা আড় করে নাও, নিলে তার সুবিধা হয়ে যাবে। অধ্যায় লিখলাম, দাও মার্কার দাও। এই নীলটা তো পুরো ভোঁতা হয়ে গেছে, এটা রেস্টে দিয়ে দাও, ওর বুড়ো হয়ে গেছে। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে তোমার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। বিকল্প ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে? বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আরেক নাম হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, ইংরাজিটা আমি জানি, আমরা জানি যেহেতু, আর বাংলাটার সঙ্গে আমরা অতটা সড়গড় নই, ঠিক আছে? তা হচ্ছে অতি
সংক্ষিপ্ত। আচ্ছা, এটা কিন্তু আমি ফার্স্ট সামেটিভের লেখাচ্ছি না, হ্যাঁ, এটা আমি তোমাদের একবারে মাধ্যমিকেরটা লেখাচ্ছি, ঠিক আছে? কেন বলো তো, আমার ক্ষেত্রে যে বিষয়টা হলো, আমি যেটা চাই ফার্স্ট সামেটিভ স্কুলে হবে, কোনো সমস্যা নেই, কারো স্কুলে একটা চ্যাপ্টার বেশি একটা চ্যাপ্টার কম পরীক্ষা হবে, ওটা নিয়ে কোনো চাপ নেই, হয়ে যাবে, সিলেবাস আমরা শেষ করে দেবো। কিন্তু হচ্ছে তোমার অ্যাকচুয়াল আমার উদ্দেশ্য মাধ্যমিক, তোমাদের মাধ্যমিক 2027, ওইটা আমাদের এখন স্বপ্নে শয়নে সব জায়গায় থাকবে, শুধু আমার শুধু সেইটা নিয়ে ভাববো যে মাধ্যমিক 2027টা আমার কি করে ভালো হবে, ঠিক আছে? ওইটা নিয়ে ঘুমাবে, ওইটা নিয়ে খাবে, সব সময় ওইটা শুধু মাথায় থাকবে। দাগগুলো টেনে নাও সবাই। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন বলে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। কারণ ওই ধারে একটা রয়েছে এক্সট্রা, ওই জন্য। আচ্ছা, সংক্ষিপ্ত গুলো মার্কস হচ্ছে 2। আচ্ছা, এই প্রশ্নগুলোকে আমরা এসএকিউ বলে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। এই সিলেবাসটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, হ্যাঁ। আর হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। কি? ঠিক আছে, এই হলো টোটাল আমাদের চ্যাপ্টার গুলো আমরা রেডি করে ফেললাম, মানে সরি, প্রশ্নের প্যাটার্নটা আমরা লিখে দিলাম। এবার আমাদের রয়েছে 8টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? কটা চ্যাপ্টার বললাম? 8টা চ্যাপ্টার রয়েছে। প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে ইতিহাসের ধারণা, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের, হ্যাঁ, ইতিহাসের ধারণা থেকে আমাদের পরীক্ষা হয়। ওটা তো তোমার নিচু ক্লাসের ক্ষেত্রে ওখান থেকে নম্বর কম আসে, কিন্তু ক্লাস 10-এর অবশ্যই পরীক্ষা হয় ওটা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই পর্যন্ত হয়ে গেলে তাহলে কন্টিনিউ করি আমি। এবং হয়েছে কি, লেখো, লিখলে তারপর তোমাদের লিখতে সুবিধা হবে। এখান থেকে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে আর কি। আচ্ছা, এটা জল খেয়ে নিও। শুরু করি। আচ্ছা না, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে। দেখো, প্রথম অধ্যায় থেকে আমাদের এমসিকিউ থাকবে, মানে 1 নম্বরের প্রশ্ন থাকবে কটা? 2টো, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্ন কটা থাকছে? তাহলে 2টো প্রশ্ন থাকছে। আচ্ছা, এসএকিউ কটা থাকছে? 1 নম্বরের 2টো থাকছে, মানে এক কথায় যেটা লিখতে হয়, যেমন 1-2 লাইনের মধ্যে উত্তরটা কন্টিনিউ লিখে দিতে হবে আমাদের। 2 নম্বরের প্রশ্ন আমাদের 2টো থাকছে। তাই আগে প্রথমের গুলো নম্বর আর শেষের গুলো সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, এই প্রথম অধ্যায়ের যে এইটা কমপ্লিট হলো, তাহলে প্রথম অধ্যায় এই পর্যন্ত আমরা একটা দাঁড়ি টেনে দিচ্ছি। দেখো, ভালো করে বুঝবে, এই সিলেবাসটা বোঝার জায়গা আছে, ইতিহাসের সিলেবাসটা একটু গুলিয়ে রাখা রয়েছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় যেটা আমাদের রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটা আমরা দেখে নিই তাহলে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের থাকছে 1 নম্বরে 3টে থাকছে। এমসিকিউ কটা থাকছে? 3টে থাকছে, ঠিক আছে? আচ্ছা, এসএকিউ থাকছে 3টে, হলো। আর হচ্ছে আমাদের ওই 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকছে, ওটা থাকছে তোমাদের 2টো থাকছে, হলো। তাহলে এটা হয়ে গেল কত নম্বরে? আচ্ছা, এর মার্কসটা হচ্ছে 4 আর এর মার্কসটা হচ্ছে 8, হাইয়েস্ট মার্কস হচ্ছে 8। এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? দেখো, এইবার একটুখানি সমস্যা আছে। কি সমস্যা? সেখানে যে 4 নম্বরের প্রশ্ন, এই 4 নম্বরের প্রশ্ন থেকে কিন্তু চ্যাপ্টার ঠিক করে দেওয়া নেই। কি বললাম? চ্যাপ্টার ঠিক করা নেই, যে প্রথম চ্যাপ্টার থেকে একটা পড়বে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা পড়বে, এরকম বিষয় নয়। এই 2টো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু পড়বে আমাদের 2টো প্রশ্ন। কি বললাম? 2টো চ্যাপ্টার মিলিয়ে, মানে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, ঠিক আছে? ক্লিয়ার হলো? দেখো, তাহলে এই যে প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন থাকবে। তার মানে ভালো করে ওটা তো দিতে পারতো যে প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন, দ্বিতীয় চ্যাপ্টার একটা প্রশ্ন, এরকম নয়। যদি যে প্রশ্ন করবে তিনি যদি চান, একটা চ্যাপ্টার থেকেই 2টো দিয়ে দেবে,
প্রথম চ্যাপ্টার থেকে দুটো 4 নম্বরে দিয়ে দিতে পারে। বুঝতে পারছো কি বলেছি? আর যদি তার যদি মনে হয় সে কি করতে পারে, দ্বিতীয় চ্যাপ্টার থেকেও দুটো দিতে পারে। আর যদি মনে হয় প্রথম থেকে একটা, দ্বিতীয় থেকে একটা দিতে পারে। তাহলে এখান থেকে দুটো চ্যাপ্টার থেকে একটা 4 নম্বরের প্রশ্ন, এটা পর্ষদের নিয়ম অনুযায়ী। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার 3 নম্বর চ্যাপ্টারটা আমরা দেখে নেব। 3 নম্বর চ্যাপ্টারে বিভিন্ন বিদ্রোহগুলো সেখানে রয়েছে, ঠিক আছে? প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টারটার নাম, আচ্ছা সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, আর তৃতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ। ওটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের যেটা থাকছে, 1 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, মানে এমসিকিউ দুটো থাকছে আমাদের। আচ্ছা, এসএকিউ থাকছে 3টে থাকছে আমাদের, ঠিক আছে? আর 2 নম্বরের প্রশ্ন আমাদের থাকছে দুটো। এগুলো কিন্তু থাকছে, শেষে কটা করতে হবে ওটা আমি পরে বলে দেবো, মানে কটা করে উত্তর লিখতে হবে পরে বলবো। টোটাল এইগুলো আমার থাকছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার আমাদের। তাহলে এই পর্যন্ত, হ্যাঁ থাকবে, ওইভাবে থাকবে, বলে দিচ্ছি আমি ঠিক। 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, 1 নম্বরে 3টে থাকছে, মানে এমসিকিউ থাকছে 3টে। আচ্ছা, এসএকিউও থাকছে 3টে, আর আমাদের 2 নম্বরের প্রশ্নও থাকছে দুটো, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে একটা পার্ট তৈরি হচ্ছে, এই পার্টে মানে তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে তাহলে কি থাকছে, 4 নম্বরের দুটো প্রশ্ন থাকছে। তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকছে। বুঝতে পেরেছো? দেখো, দুটো প্রশ্ন এখান থেকে থাকছে। এইবার আমাদের 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? 5 নম্বর চ্যাপ্টার থেকে কি কি থাকছে আমাদের? 5 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকছে দুটো থাকছে। আচ্ছা, এসিকিউ থাকছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার থেকে দুটো, আর হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে দুটো। ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাব আমাদের 6 নম্বর চ্যাপ্টারে চলে যাব। 6 নম্বর চ্যাপ্টারটা দেখে নিই আমরা। 6 নম্বর চ্যাপ্টারে আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, মানে এমসিকিউ থাকছে 3টে। আচ্ছা, এসএকিউও থাকছে 3টে, আর 2 নম্বরের প্রশ্ন থাকছে দুটো। হয়েছে? হলো। আচ্ছা, এখান থেকে সেম ভাবে কি এই দুটো চ্যাপ্টার মিলিয়ে থাকছে আমাদের 4 নম্বরের প্রশ্ন দুটো, ঠিক আছে? তাহলে কি লিখবো, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে দুটি প্রশ্ন। হলো দুটো প্রশ্ন। তাহলে বুঝতে পারছো 4 নম্বরের ক্ষেত্রে নিয়ম আলাদা, ফের কিন্তু 8 এর ক্ষেত্রে নিয়মটা পাল্টে যাবে। ওই জন্য ভালো করে বুঝে নাও। তাহলে 4 এর ক্ষেত্রে কেমন পাট পাট করছে, 1 2 মিলিয়ে দুটো, 2 3 4 মিলিয়ে দুটো, 5 6 মিলিয়ে দুটো, আর 7 8 মিলিয়ে দুটো। তাহলে 7 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউটা আমরা দেখে নিই। 7 নম্বরের চ্যাপ্টারে 1 নম্বরের প্রশ্ন 3টে, মানে এমসিকিউ 3টে, এসএকিউ আমাদের 3খানা থাকছে, আর 2 নম্বরের প্রশ্ন থাকছে আমাদের দুটো। ক্লিয়ার হলো 7 নম্বর চ্যাপ্টারটা? আচ্ছা, এবার আমাদের 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টারে আমাদের এমসিকিউ হচ্ছে দুটো, ঠিক আছে? আচ্ছা, এসএকিউ হচ্ছে মাত্র একটা, আর হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন দুটো থাকছে, ঠিক আছে? এইখানে তোমার বিভিন্ন যে দেশীয় রাজ্যের ভাগ বা স্বাধীনতার পরে ভারতবর্ষ কিভাবে ভাগ করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে আমাদের রয়েছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের কি হলো, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে, সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে দুটি প্রশ্ন। ক্লিয়ার হলো? আচ্ছা, দাঁড়াও, 8-এ আমরা পরে যাচ্ছি, আগে তাহলে টোটাল কতগুলো কোথা থেকে প্রশ্ন থাকছে সেটা আমরা হিসেব করে নিই। তাহলে আমাদের হচ্ছে এইখানে মনে করো আমরা লিখলাম প্রদত্ত প্রশ্ন, মানে কতগুলো প্রশ্ন থাকবে আর কতগুলো করতে হবে। আর তারপরে লাইনে আমরা লিখছি উত্তর, ঠিক আছে? উত্তর দান যোগ্য, ঠিক আছে? উত্তর দান যোগ্য লিখে দিলাম। আর শেষে আমরা হচ্ছে মানটা লিখে দিলাম, মান। একটু নিচে হয়ে যাচ্ছে, দেখে নিও তোমরা একটু ভালো করে। পূর্ণ মান আমরা লিখে দিলাম। এই 3টে রো আমরা তৈরি করলাম। আচ্ছা, এটা একটু উপরে তুলে দিই, ঠিক আছে? একটু আমাদের নিচে জায়গাটা কম হয়ে গেছে, ঠিক, আমি করে দিচ্ছি ব্যবস্থা। হলো তো?
তাহলে দেখো আমাদের কতগুলো এমসিকিউ হচ্ছে টোটাল, দেখো সবাই একটুখানি দেখে না, পরে লিখে নেবে। 2 3 5 7 আর 3 10 2 12 15 আর এই 5 20। তাহলে এমসিকিউ থাকবে আমাদের কটা থাকবে? এমসিকিউ 20টা এমসিকিউ থাকবে। করতে হবে কটা এমসিকিউ ক্ষেত্রে? তোমরা জানো কোনো অপশন থাকে না, করতে হবে আমাদের 20 খানাই আমাদের করতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এসে কিউ থাকছে আমাদের কটা? এসে কিউ থাকছে আমাদের 20টা থাকছে। 20টা করতে হচ্ছে কটা? আমাদের 16টা করতে হবে। ঠিক আছে, যে কোনো 16টা করলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে কটা? আমাদের 16টা থাকছে। দেখো 2 নম্বরে 2 4 6 8 10 12 14 16, তাহলে থাকছে কটা? আমাদের 16টা প্রশ্ন থাকছে। করতে হচ্ছে আমাদের 11 খানা করতে হচ্ছে। ঠিক আছে, নম্বরটা এখান থেকে দেখে নিই। পূর্ণমান কত? এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 20 পাচ্ছি। এখানে কত পাচ্ছি? 16 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি? 11 দিয়ে 22 পাচ্ছি। ক্লিয়ার হলো? আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন আমাদের কটা হয়েছে? দেখো 2টো 4টে 6টা 8টা। কটা হয়েছে? 8টা হয়েছে। আচ্ছা, আমাদের করতে হচ্ছে কটা? করতে হবে আমাদের 6টা করতে হবে। 6টা। এই 8টার মধ্যে আমাদের কটা করতে হবে? 6টা করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে 6টা যদি আমরা করি 4 নম্বরের প্রশ্ন, তাহলে আমরা কত নম্বর পাবো? 4 ছক 24 নম্বর আমরা পাবো। ঠিক আছে, 24 নম্বর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এইবার 8 নম্বরের ক্ষেত্রে দেখো, 8 নম্বরের ক্ষেত্রে একটুখানি মজা আছে। সেই মজাটা কি জিনিস একটুখানি বুঝে নেবো আমরা। 8 নম্বরের প্রশ্ন আমাদের এই দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, এটা দ্বিতীয় অধ্যায়ের সোজা লাইন, আর তৃতীয় অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এক নম্বর চ্যাপ্টারে কোনো 8 নম্বরের প্রশ্ন নেই, শুধু হায়েস্ট আছে 4। তাহলে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে আমার একটা প্রশ্ন, যে কোনো একটা। ঠিক আছে, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে একটা, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু পড়বে। ঠিক আছে, থেকে একটি প্রশ্ন। ক্লিয়ার হলো? দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, এই চতুর্থ আর পঞ্চম থেকে একটা প্রশ্ন থাকবে। তাহলে এই সোজা চতুর্থ অধ্যায় দেখো, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কি তাহলে বাকি থাকলো 6 আর 7। 8 নম্বর চ্যাপ্টারেও কোনো আমার প্রশ্ন নেই, 8 নম্বরের প্রশ্ন নেই। 1 আর 8 নম্বর চ্যাপ্টারে শুধু হাইয়েস্ট মার্কস তাহলে কত? 4। ওখানে 8 নম্বরে কোনো প্রশ্ন নেই। প্রথম থেকে একদম ক্লিয়ার বুঝে নাও। তাহলে যেটা বললাম, চতুর্থ পঞ্চম হয়ে গেছে, এবার হচ্ছে ষষ্ঠ আর সপ্তম। ষষ্ঠ আর সপ্তম থেকে করে দিচ্ছি, আর অধ্যায়টা লিখলাম না, একটি প্রশ্ন। ঠিক আছে, হলো? দেখো টোটাল কটা প্রশ্ন থাকছে এখানে? প্রদত্ত প্রশ্নের সংখ্যা কটা আমার? 3টে প্রশ্ন। করতে হচ্ছে কটা? একটা প্রশ্ন। ঠিক আছে, ক্লিয়ার হলো? করতে হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তাহলে থাকছে আমার কত? 8 মার্কস আমার থাকছে। ক্লিয়ার হলো? বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো, তাহলে এখানে 20 আর 16 কত হয়? 36। 36 আর 22 আমার কত হয়? 58। তাই তো? 36 আর 22 58 তো? 58 আর এখানে হচ্ছে তোমার 32। তাহলে হয়ে গেল পুরো 90 নম্বর। আর 10 নম্বর তোমাদের স্কুল থেকে প্রজেক্টের নম্বর। এই টোটাল হচ্ছে 90 নম্বরের আমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমরা দেবে যেটা 2027-এ। একদম ভালো করে প্রথম থেকে আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। খুব ভালো করে আমরা করব। এই হচ্ছে টোটাল আমাদের মার্কস ডিভিশন। ভালো করে একবার বুঝে নাও। লাস্ট আমি ছোট করে এক লাইনেই বলে দিচ্ছি, ছোট করেই বলে দিচ্ছি। এমসিকিউ থাকছে আমাদের, দেখো এই টোটাল 20টা এমসিকিউ থাকবে, 20টাই আমার করতে হবে। এসে কিউ থাকছে আমার 20টা, করতে হচ্ছে 16টা। 2 নম্বরের প্রশ্ন থাকছে 16টা, করতে হচ্ছে 11টা। আর হচ্ছে 4 নম্বরের প্রশ্ন টোটাল থাকছে আমার 8টা, করতে হচ্ছে 6টা। আর 8 নম্বরের প্রশ্ন থাকছে আমার টোটাল 3টে, করতে হচ্ছে কিন্তু একটা। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার আমরা জেনে নেবো আমাদের কি কি চ্যাপ্টার টোটাল আমাদের পড়তে হবে এখানে। ঠিক আছে, কি কি চ্যাপ্টার আমরা টোটাল পড়বো সেগুলো একটুখানি জেনে নিই। যেমন প্রথম চ্যাপ্টারটা আমাদের কি হয়ে গেল? ইতিহাসের ধারণা। 2 নম্বর চ্যাপ্টার হয়ে গেল সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। 3 নম্বর চ্যাপ্টার যেটা হয়ে গেল প্রতিরোধ ও বিদ্রোহ। ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। ঠিক আছে, তারপরে 5 নম্বর চ্যাপ্টার রয়েছে বিকল্প চিন্তা। ঠিক আছে, তার হচ্ছে ওই উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা দুটোই পড়তে হবে। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টারে আমাদের রয়েছে যেটা, সেটা হলো 20 শতকের কৃষক শ্রমিক আর বামপন্থী আন্দোলন। 7 নম্বর চ্যাপ্টার রয়েছে 20 শতকের নারী ছাত্র আর প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের আন্দোলন সম্পর্কে। আর 8 নম্বর চ্যাপ্টার রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত, মানে ইংরেজরা চলে যাওয়ার পরে আমাদের যে ভারতের পুনর্গঠন, একটা সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা আছে। পাকিস্তান আলাদা হয়ে গেছে, বিভিন্ন অন্যান্য রাজ্যগুলো তারা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমাদের সঙ্গে থাকবে ভারতের সঙ্গে। এই ইতিহাসটা ওখানে পড়তে হবে।
এর মধ্যে আমাদের ইতিহাসের ধারণা আর উত্তর ঔপনিবেশিক যে ভারত সেই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না, শুধুমাত্র হাইয়েস্ট মার্কস সেখানে থাকছে 4 নম্বরের প্রশ্ন। বাকি চ্যাপ্টারে তোমরা ডিভিশনটা দেখে নিয়েছো, ভালো করে বুঝে নাও, একটু একটু ছোট করে লেখা হয়ে গেছে, এটা 24 নম্বর। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবার আমরা কেমন ভাবে এখানে পড়াশোনা করব, আমরা একটা করে চ্যাপ্টার একটা করে পার্ট পড়াবো, পড়ার পর সেটা তোমরা টেক্সট বই ভালো করে পড়ে আসবে, আসার পর সেখানে যাবতীয় যত প্রশ্ন হয় আমি লিখিয়ে দেবো বা নোটস দিয়ে দেবো। এইভাবে একটা করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। আমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষা পর্যন্ত আমরা মোটামুটি চিন্তা ভাবনা আছে এই 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা পৌঁছে যাব। ঠিক আছে, বিভিন্ন স্কুলে 2টো চ্যাপ্টার পরীক্ষা হবে বা 3টে চ্যাপ্টার হাইয়েস্ট পরীক্ষা হবে, আমরা চলে যাব 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত। ফার্স্ট সেমেটিভে আমরা শেষ করে ফেলবো, মানে টোটাল ফার্স্ট সেমেটিভে আমি 4টে চ্যাপ্টার বুঝিয়ে দেবো আর নোটস দেবো 3টে চ্যাপ্টারে। ক্লিয়ার হয়েছে? যাদের স্কুলে বেশি হবে তারা ওখান থেকে একটু কালেক্ট হয়ে যাবে। আমরা আমাদের এখানে সিলেবাস এবছর আমাদের যেটা টার্গেট আছে, একদম অক্টোবরের ফার্স্ট উইকেই সিলেবাস পুরো কমপ্লিট করে দেবো, মাধ্যমিকের সিলেবাস, তোমাদের সিলেবাস। বিশেষ করে আমার সাবজেক্টটা তো আমি করাবোই যে কোনো ভাবে। ঠিক আছে, এখানে ভিডিও যারা দেখবে তারাও পেয়ে যাবে সবগুলো। অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের সিলেবাস শেষ হবে, ওখান থেকে এবার আমরা বারবার করে রিভিশন করা শুরু করব। তাহলে দেখো এই মাত্র এই কটা মাস সময়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, এই কটা দিনে মাত্র আমরা কি করবো, এই 10 মাসের মধ্যে আমরা পুরো টোটাল সিলেবাস শেষ করে ফেলবো। কিন্তু তাহলে আমরা জোরে দৌড়াবো, কিন্তু বারবার বলে দিচ্ছি, সেই দৌড়ানোর সঙ্গে তোমাদের থাকতে হবে। একটা করে চ্যাপ্টার শেষ হবে, বিশেষ করে প্রত্যেকটা ক্লাসের আমাদের নোটস এর মক টেস্ট তৈরি করা আছে। প্রত্যেক চ্যাপ্টারে আমাদের কি তৈরি করা আছে, মক টেস্ট তৈরি করা আছে। তাহলে আমরা কি করব হচ্ছে, একটা চ্যাপ্টার যেই শেষ হবে তোমাদের কাছে 4টে করে মক টেস্ট আছে, একটা করে আমাদের সেন্টারের খরচায় আমাদের তোমরা পরীক্ষা নেবো তোমাদের। আর তোমার যেহেতু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দেওয়াটা খুব জরুরি কিন্তু। তাহলে তুমি কি করবে, বাকি 3টে তুমি জেরক্স করে নেবে 2 টাকা করে, 3 দুগুণে 6 টাকা, সেইগুলো পরীক্ষা দেবে তুমি। আমাদের সব উত্তর রেডি করা আছে, তোমার জাস্ট পরীক্ষা দেবে, পটপট দেখে দেওয়া হবে। আগের বছরগুলোতে আমাদের কি সমস্যা হতো, আমরা পরীক্ষা নিতাম কিন্তু খাতা দেখার সময় পেতাম না। উত্তর রেডি করা আছে, বছরের জন্য আমরা আমাদের ইন্টার্ন যারা কাজ করে ওদের দিয়ে আমরা সব মক টেস্ট রেডি করে রেখেছি, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। মনে করো ইতিহাসের ধারণা তুমি যেই শেষ হয়ে গেল, তোমার 4টে সেট করা আছে মক টেস্টে। একটা সেটে আমি পরীক্ষা নেবো, আর 3টে সেট তুমি বাড়িতে পরীক্ষা দিয়ে আমাদের দিয়ে দেবো, আমরা খাতা চেক করে দেবো। এই সুবিধাটা থাকছে। কেন বলো তো, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, দেখবে আইপিএল খেলা হচ্ছে, খেলার আগে ওই প্লেয়াররা কিন্তু নেটে প্র্যাকটিস করে। মানে আমরা মেন পরীক্ষায় যাওয়ার আগে আমাদের অনেকবার পরীক্ষা দিতে হবে, অনেকবার। যত বেশি পরীক্ষা দেবো তত বেশি আমাদের ধারালো হবে, মসৃণ হবে। যে আমরা ছুরি টুরিতে যেমন ধার দিই না, সেই রকম হচ্ছে যত বেশি আমরা হচ্ছে পরীক্ষা নেব তত বেশি আমাদের ধারালো হবে ছুরিগুলো। কি বলছি বুঝতে পারছো? ক্লিয়ার? সেই জন্য যেই চ্যাপ্টার শেষ হবে সেই পরীক্ষা হবে। আজ তাই কিন্তু দেরি নয়, এই সপ্তাহে পরের সপ্তাহে আমাদের রুটিন আছে, আমি সেদিন থেকে কিন্তু ইতিহাসের ধারণা চ্যাপ্টার শুরু করে দেবো। তোমাদের কাজ কি, ইতিহাসের ধারণাটা বাড়ি থেকে রিডিং পড়ে আসে। মোটামুটি কমপক্ষে হচ্ছে তোমরা কিছু পেজ রিডিং পড়ে আসো। আমার কোনো বই আনিনি, টেক্সট বই বলে দিচ্ছি আমি, আমার কাছে জীবন মুখোপাধ্যায়ের বইটা আছে, শচীন্দ্রনাথ মন্ডলটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, 2টো বই তোমরা কিনে নেবে। ঠিক আছে, ইতিহাসের যে ধারণা চ্যাপ্টারটা রয়েছে এই বইতে মোটামুটি তোমাদের রয়েছে ধরো 13টা পৃষ্ঠা রয়েছে, তাহলে তোমরা প্রথম 6টা পৃষ্ঠা পড়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলেছি? প্রথম 6টা পৃষ্ঠা সবাই রিডিং পড়ে আসবে। প্রচুর শর্ট প্রশ্ন আছে, সবাই বছরের প্রথম দিন থেকে হাইলাইটার কিনে নেবে, আবছা করে হাইলাইটারটা চেপে মারার দরকার নেই। যে যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে শর্ট প্রশ্ন, সেই জায়গাগুলো চটপট করে দাগিয়ে নেবে। আমার যে 2টো সাবজেক্ট আমি পড়াই, বিশেষ করে ইতিহাস এবং ভূগোল, এইখান থেকে শর্ট প্রশ্ন যারা অ্যাটেন্ড করতে চাইবে, আমি যদি লেখায় হাজার হাজার প্রশ্ন হবে, আছে আমাদের কাছে নোটস তোমাদের প্রোভাইড করা হবে, ওই নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোমার থেকে চাপ আমি বেশি নেবো। তোমাদের যেটা করতে হবে, টেক্সট বই থেকে শর্ট প্রশ্ন বের করতে হবে। কি বললাম? টেক্সট বই থেকে শর্ট প্রশ্ন তোমরা প্রথম দিন থেকে পড়া শুরু করবে। তোমার যে যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে আমি দাগানোর দরকার আছে, পেন্সিল দিয়েও দিতে পারো, হাইলাইটার দিলে কি হয়, আমরা খুললে সঙ্গে সঙ্গে চোখে পড়বে। ক্লিয়ার হলো কি বলেছি? হাইলাইটার দিয়ে চটপট করে ওইখানে দাগিয়ে নেবে বইগুলো, 6টা পেজ তোমরা দাগিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, ওই পড়ে পড়ে দাগিয়ে নিয়ে আসবে। পরের দিন তাহলে আমি যখন পড়াবো তোমার বুঝতে সুবিধা হবে। তারপর দিন আবার 6টা পেজ পড়ে আসবে, আবার 6টা পেজ পড়াবো আমি, সেখান থেকে কি কি প্রশ্ন হচ্ছে। আর শর্ট প্রশ্ন যারা তৈরি করতে পারো না, মানে তোমার মনে হচ্ছে স্যার আমি রিডিং পড়ে শর্ট প্রশ্ন তৈরি করতে পারি না, চটপট ফোনটা বের করবে, ছবি তুলবে, চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি যেটা আছে পোস্ট করবে, করে নিচে লিখে দেবে এসিকিউ উইথ অ্যান্সার বা মেক এসিকিউ উইথ অ্যান্সার। তাহলে ওই একা একাই তোমার কটাগুলো ওই পেজে কতগুলো শর্ট প্রশ্ন হতে পারে ওই চ্যাট জিপিটি তৈরি করে দেবে তোমার, সেগুলো দেখে দেখে খাতায় লিখে নেবে। খাটতে হবে। আরেকটা বিষয় আমি 2-3 মিনিটে তোমাদের ছেড়ে দেবো, সেটা হচ্ছে কি, পড়া লেখা শুধুমাত্র কিন্তু পড়া নয়, আমি বারবার করে বলছি। আমার ক্লাসে ভীষণ চাপ পাবে তোমরা, আমি প্রথম থেকে বলে রাখছি। পড়তে হবে, লিখতে হবে। তুমি একটা বড় প্রশ্ন মুখস্থ করলে সেটা সঙ্গে সঙ্গে তুমি লিখে ফেলো। লিখতে হবে, পড়তে হবে। যারা বেশি ভালো পড়াশোনা করতে পারছো না, তারা 3:2:1 নীতিতে পড়বে। আমি বারবার করে আগের থেকে বলে বলে আসছি। 3বার জোরে জোরে পড়বে, 2বার আস্তে আস্তে পড়বে, আর 1বার লিখবে। হয়ে গেল। পড়া হচ্ছে না তবুও ধর আমার মুখস্থ হয়নি, আবার 3বার জোরে পড়বো, 2বার আস্তে পড়বো, মানে মনে মনে পড়বো, দেখে দেখে রিডিং পড়বো, আর 1বার লিখবো।
ফের 3বার জোরে পড়বো, 2বার আসতে পড়বো, 1বার লিখবো। তুমি যা নম্বর পেয়ে আসো মাধ্যমিকে, আমি তোমার কমপক্ষে 80 থেকে 90% নম্বর পড়িয়ে দেবো, গ্যারান্টি একদম। আমার কথা শুনে শুধু চলতে হবে যে কোনো সাবজেক্টে। তাহলে হচ্ছে কি বললাম, 3বার জোরে, 2বার আসতে, আর 1বার হচ্ছে লেখা। এইভাবে কন্টিনিউ হয়ে 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 সেইভাবে পড়াশোনাগুলো করে আসবে। আর খাতার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আজকে বলেছি, তোমাদের মনে হচ্ছে অনেকগুলো একদিনে স্যার চাপ দিচ্ছে। প্রত্যেকটা খাতার যে কোনো সাবজেক্টে মার্জিন টানবে, নিচে একটা ছোট মতো এরকম বক্স করে রাখবে, যেটাকে আমরা এসএন বলে থাকি, শর্ট নোটস। মানে এই পৃষ্ঠাটায় স্যার বা ম্যাডাম যেটা লেখাচ্ছেন তোমাদের, সেইটা ছোট করে এখানে তুমি লিখে রাখবে। ধরো একটা পৃষ্ঠা এখানে লিখলাম ইতিহাসের ধারণা থেকে শর্ট প্রশ্ন, তাই তো? তাহলে তুমি একটা ছোট মতো বক্স করলে, এখানে প্রথম লাইনে লিখলে ইতিহাসের ধারণা থেকে শর্ট প্রশ্ন। মানে এই পৃষ্ঠাটায় কি আছে তুমি ওই দিকে চোখ পড়লে তুমি দেখে যাবে। মানে যখন খাতাটা দিয়ে তুমি রিভিশন করা শুরু করছো, তুমি প্রথম ওই পৃষ্ঠাটা দিয়ে খুললে তুমি এই কোণের দিকে তাকাবে, তাকালে ওই পৃষ্ঠায় কি আছে, ইতিহাস ধারণা শর্ট পড়ে তুমি সেইগুলো পড়ে নিলে। আর যেগুলো তোমার মনে হচ্ছে ছোট ছোট গুলো মানে ইম্পর্টেন্ট খুব বেশি, সেগুলো এই খোপের মধ্যে লিখে রাখলে। এটা হচ্ছে শর্টস নোটসের হচ্ছে আমাদের জায়গা। তাই সব সাবজেক্টে আলাদা আলাদা খাতা করছো। আর অঙ্কের ক্ষেত্রে অঙ্ক ক্লাস যেদিন হবে আমি আসবো, এসে বলে দেবো 3টে খাতা করতে হবে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? আর বাকি সাবজেক্টের একটা করে খাতা করো, একটা করে গোটাই করো। আমরা আগের বছর ভুল হয়েছিল, অনেক ছেলে মেয়ে মাঝখান থেকে একটা সাবজেক্ট করেছে, সামনে থেকে একটা সাবজেক্ট। কিন্তু 10-এর ক্ষেত্রে ওতে হবে না। অন্য ক্লাস তবু হতে পারে, 10-এর ক্ষেত্রে তোমার একটা করে গোটা খাতাই লাগবে। বুঝতে পারছি কি বলেছি? যদি একটু দুর্বল খাতা হয় মাঝখান থেকে এখন থেকে সেলাই করে নেবে, আর মাঝখানে গিয়ে ছিঁড়ে যাবে। ওই খাতাগুলো যত্ন করে রাখতে হবে সবার। তাহলে কি করবে, এসএনটা সবাই তৈরি করবে, আর এইটা ফিল আপ করে আনবে, কাল সকাল থেকে চেক করব। আর তার সঙ্গে সঙ্গে যেমন পদ্ধতিতে বলেছি ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি।